ইতিহাসের সেই কুখ্যাত কিংবদন্তি, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, এর আধুনিক এবং আক্ষরিক দৃশ্যায়ন বাংলাদেশ দেখেছিল 2011 সালের জানুয়ারিতে, যখন সীমান্তে ফেলানীর লাশ ঝুলেছিল, যখন গোটা জাতি ক্ষোভে শোকে মুহ্যমান। তখন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি ব্যস্ত ছিলেন ভিন্ন এক আয়োজনে। রাষ্ট্রীয় খরচে যুক্তরাষ্ট্রে সরকারি সফরের আড়ালে তিনি ব্যস্ত ছিলেন তার স্বামী তৌফিক নেওয়াজের বংশীবাদন কনসার্ট নিয়ে। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে যখন বাঁশির সুর লহরী বইছিল, তখনও বাংলাদেশের সীমান্তে বইছিল রক্তের স্রোত। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন বিদেশের মাটিতে রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত বিনোদন আর পারিবারিক ইমেজ তৈরিতে ব্যস্ত, তখন নিজ দেশের এক কিশোরীর লাশ বিএসএফের কাঁটাতারে ঝুলতে দেখে বিশ্ব বিবেক স্তব্ধ হয়ে গিয়েছিল। এই বৈপরীত্যই প্রমাণ করে তৎকালীন শাসক গোষ্ঠী কতটা জনবিচ্ছিন্ন এবং নতজানু পররাষ্ট্রনীতিতে ছিল। ফেলানী এক 15 বছরের কিশোরী। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভোরের কুয়াশা চিরে সেই কিশোরীর আর্তচিৎকার থমকে গিয়েছিল কাঁটাতারের বেলা। 15 বছরের ফেলানী খাতুন, যার নিথর দেহ দীর্ঘ 5 ঘন্টা ঝুলেছিল বিএসএফের নির্মমতার সাক্ষী হয়ে। ফেলানীর সেই ঝুলে থাকা শরীরটি কেবল একটি কিশোরীর মরদেহ ছিল না, তা ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনমানুষের আত্মমর্যাদার উপর এক চরম আঘাত। জনমানুষের চোখে সেই দৃশ্যটি ছিল বিবস্ত্র বাংলাদেশের এক করুণ প্রতিচ্ছবি। এই হত্যাকাণ্ড কেবল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নিষ্ঠুরতাকেই প্রমাণ করে না, বরং এটি তৎকালীন বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির এক নগ্ন দলিল হিসেবে ইতিহাসে টিকে আছে। ফেলানী তার বাবা নূর ইসলামের সঙ্গে ভারত থেকে বাংলাদেশ ফিরছিল। কাঁটাতার পার হওয়ার সময় তার কাপড়ের অংশ বেড়ায় আটকে যায়। ভয়ে চিৎকার করতেই বিএসএফের 181 ব্যাটালিয়নের সদস্য অমিয় ঘোষ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর ফেলানী দীর্ঘ 5 ঘন্টা জীবিত ছিলেন। তৃষ্ণার্ত কিশোরী পানি চেয়ে আর্তনাদ করেছিল, কিন্তু বিএসএফ তাকে উদ্ধারের পরিবর্তে ধুকে ধুকে মরতে দেখাটাই শ্রেয় মনে করেছিল। পরবর্তীতে তার নিথর দেহ পশুর মতো বাসে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। এই নৃশংসতার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আল জাজিরা শিরোনাম করেছিল দ্য গার্ল অন দ্য ওয়ের, জাস্টিস ফর ফেলানী। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিশেষ প্রতিবেদন বিএসএফের এই আচরণকে চিহ্নিত করেছিল ট্রিগার হ্যাপি, এক্সেসিভ ইউজ অফ ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার। তবে এই নির্মমতার বিপরীতে বিচার যা হয়েছে তা ছিল এক চূড়ান্ত প্রহসন। ভারতের বিশেষ বিএসএফ আদালতে অমিয় ঘোষকে 2013 সালে এবং 15 সালে দুবার খালাস দেওয়া হয়। এই বিচারহীনতার সংস্কৃতি প্রমাণ করে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের মানুষের জীবনের মূল্য দিতে নারাজ। আর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করে খুনিদেরই পরোক্ষ সমর্থন জুগিয়েছিলেন। ফেলানী আজ আর কেবল একজন কিশোরী নন, তিনি এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক শক্তিশালী রাজনৈতিক প্রতীক। বাংলাদেশের মানুষের কাছে ফেলানী হয়ে উঠেছেন বিএসএফের বুলেটের বিরুদ্ধে এক নীরব কিন্তু বজ্র কঠিন প্রতিবাদের নাম। ফেলানী আমাদের মনে করিয়ে দেয় যে সীমান্ত রেখা কেবল মানচিত্রের দাগ নয়, এটি একটি রাষ্ট্রের অস্তিত্বের পরীক্ষা। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র জনতা ও সচেতন নাগরিক সমাজ ফেলানী হত্যার বিচারের দাবিতে এবং সীমান্ত হত্যার প্রতিবাদে সোচ্চার থেকেছে। প্রতি বছর 7 জানুয়ারি ফেলানী দিবস পালনের মাধ্যমে সাধারণ মানুষ সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক নতুন জনজাগরণ সৃষ্টি হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় প্যাক নামক সংগঠন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভারতীয় দূতাবাসের সামনের সড়কটির নাম শহীদ ফেলানী সড়ক রাখার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন চালিয়ে আসছিল। 2024 সালের সেপ্টেম্বর মাসে আন্দোলনকারীরা প্রতীকীভাবে সেই সড়কের নাম ফলক পরিবর্তন করেন। অবশেষে 2025 সালে জনদাবির মুখে ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসের ঠিকানা এবং সংলগ্ন সড়কটির নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ ফেলানী অ্যাভিনিউ। এটি কেবল একটি রাস্তার নাম পরিবর্তন নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের একটি জয়। এখন ভারত যখনই তাদের দূতাবাস দিয়ে যাতায়াত করবে, তখনই তারা তাদের করা ঐতিহাসিক অন্যায়ের স্মৃতির মুখোমুখি হবে। এটি ভারতের প্রতি একটি কঠোর বার্তা যে
বাংলাদেশের মানুষের রক্তের হিসাব এখন থেকে প্রতিটি ধাপে নেওয়া হবে। মানবাধিকার সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য মতে গত 2 দশকে বিএসএফের গুলিতে 1500-এর বেশি বাংলাদেশি নিহত হয়েছে। 2024-25 সালেও ঠাকুরগাঁও বা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের বুলেটে কিশোর ও সাধারণ মানুষের মৃত্যু থেমে নেই। অথচ 1990 সালের আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে আপনি সাধারণ মানুষের প্রতি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবেন না। ভারত বারবার অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা বললেও বাস্তবে তারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর বুলেটের প্রয়োগ বজায় রেখেছে, আন্তর্জাতিক আইন অবমাননা করে যাচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হওয়ার মূল বাধা হলো পলিটিক্যাল সদিচ্ছার অভাব এবং সমমর্যাদার অভাব। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে দিল্লির সাথে চোখে চোখ রেখে কথা বলতে না পারবে, ততক্ষণ পর্যন্তই আধিপত্যবাদ থামানো অসম্ভব। ভারত বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার পরিবর্তে যদি তার প্রভাব বলয় হিসেবে দেখতে চায়, তবে এই অস্থিরতা সীমান্তে চলতেই থাকবে। ফেলানি আমাদের ইতিহাসের সেই ক্ষত যা এখনও শুকোয়নি। কাঁটাতারে ঝুলে থাকা সেই কিশোরী আজ আমাদের মুক্তির লড়াইয়ের প্রেরণা। 2026 সালের এই নতুন বাংলাদেশে ফেলানি কেবল একটি নাম নয়, ফেলানি হলো আমাদের অস্তিত্ব রক্ষার সুতীব্র চিৎকার। আমরা চাই একটা মর্যাদাপূর্ণ সার্বভৌমত্ব, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে সমতার, কোনো দয়া বা আধিপত্যের নয়। যে দেশে পররাষ্ট্রমন্ত্রীরা দেশের মানুষের মরদেহের বদলে বিদেশের মাটিতে বাঁশির সুরে মুগ্ধ হতেন, সেই সময়ের অবসান ঘটিয়ে এখন একটি নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে প্রতিটি লাশের বিচার চাওয়া হবে এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না। প্রতিবেশীর মতো থাকুন, আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করবেন না। প্রতিটা সম্পর্কে একটা সীমানা থাকে, সীমানা লঙ্ঘন করবেন না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।